বসার ঘরে বসে রয়েছে সবাই। ছেলের বাবা, চাচা, বড় ভাই, মেয়ে পক্ষে শুধু মজিদ মিয়া আর রেহেনা বেগমই রয়েছে। সাথে পাড়ার একটা মেয়ে মারিয়াকে সাজানোর জন্য নিয়ে আসা হয়েছে। ঘরের ডান দিকে মাথা নিচু করে বসে রয়েছে মারিয়া। তার ঠিক সামনেই ছেলেকে বসানো হয়েছে। মারিয়ার সামনেই মৌলবি বসে রয়েছে হাতে খাতা। ঘরের সকলের দৃষ্টি মারিয়ার দিকে, তার মুখ থেকে কবুল শোনা। রেহেনা বেগম মেয়ের মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন। ডান হাতটা মেয়ের মাথা রেখেই নিম্নস্বরে কয়েকবার বলে, কও মা, ডরাইও না, মা আছে তো। মায়ের কথায় মারিয়া কাঁপা কাঁপা গলায় কিছু উচ্চারণ করতে যাবে, তার আগেই বাহির থেকে লাল রঙের একটা চেয়ার ভেসে আসে, একদম জামাইয়ের মুখ বরাবর। হঠাৎ করে এরকম হয় ধরফরিয়ে ওঠে সবাই। সকলে দাঁড়িয়ে পড়ে। জামাইয়ের নাক মুখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। তেতে পড়লেন জসিম মিয়া, ছেলের বাবা। মজিদ মিয়া তড়িঘড়ি করে বের হতে নিলেই তিনজন একসাথে ঘরে প্রবেশ করে। মাঝখানে আবরার, ডান পাশে ইয়ামিন, বাঁ পাশে রাতুল। রাতুল মুখ টিপে হাসছে জামাইয়ের দিকে তাকিয়ে। ইয়ামিনের দৃষ্টি যায় সামনে বসে থাকা লাল শাড়ি পরিহিত রমণের দিকে, শান্ত চোখে এক নজর তাকায়। আবরার সোজা চেয়ারে বসে পড়ে। তিনজনকে দেখে মারিয়া একটু স্বস্তি পেলেও মজিদ মিয়া ভীষণ অবাক হয়। তোমরা কেডা বাপ? আপনার এক দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা ২৭ বছরের ছেলের দিকে, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনার মজিদ মিয়ার প্রশ্ন উপেক্ষা করে, কথা কও না কেন, কেডা তুমি? এইবারও আবার কিছুই বলে না। ইয়ামিন লম্বা করে শ্বাস ফেলে বুকে হাত গুজে ঠায় দাঁড়িয়ে রয়। রাতুলের ভিতরটা ছটফট করছে কিছু বলতে, কিন্তু আবরারের ডরে কিছু বলছে না। সকলের নীরবতা এইবার জসিম মিয়া বসা থেকে দাঁড়িয়ে পড়ে। মাস্তানি হচ্ছে এখানে? কেউ তো ভাড়া করে নি, তাহলে মাস্তানি করতে চলে এসেছ কেন? আবরার ঘাড় ঘুরিয়ে ভদ্রলোকের পানে তাকায়, শান্ত কণ্ঠে ভয়ঙ্কর কথা। হালার ঘরের হালা, বুইরে বয়সে মরার পায়তারা উঠেছে। আমি কি তোর বাপেরে জিগা? মুখ বন্ধ রাখ, নয়তো মুখ থাকবে, কথা বের হবে না। শালা বুইরে খাটাস। আবরারের কথায় জসিম মিয়া চুপ থাকলো। মজিদ মিয়া চুপ করে থাকেননি। এতক্ষণ রেহেনা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এখন স্বামীর সাথে নিজেও স্বর তোলে। এইখানে কিতারে লাগিয়ে আইসো? বিয়ে বাড়িতে আইসো ভালো কথা, বসে থাকো, কোনো গ্যাঞ্জাম লাগাইও না। চাচি, এক গ্লাস পানি দিন তো। আবরার। রেহেনা বেগম বাহিরে পানির উদ্দেশ্যে হাঁটা ধরে। রেহেনা বেগম ঘর থেকে বের হলেই রাতুল মুখ খোলে। ঢাকা থেকে ময়মনসিংহে কি স্বাদ এসেছি চাচা? আপনার মেয়ের বিয়ে ভাঙতে এসেছি। মজিদ মিয়া এইবার চেতে উঠেন ভীষণ, চিৎকার করে বলেন, কেন বিয়ে ভাঙবা? কেন? কারণ আপনার বাচ্চা আমার পেটে। ঘরে প্রবেশ করা সকলে বোকা বনে যায়। বলে কি এই ছেলে? ইয়ামিন ঠোঁট কামড়ে হেসে ধাক্কা দিতে রাতুল আবার বলে ওঠে, থুকু, আপনার মেয়ের বাচ্চা আমার বন্ধুর পেটে। বিশ্বাস করেন চাচা, আমার ভোলা ভালা বন্ধুকে পেয়ে আপনার মেয়ে ইজ্জত লুটে নিয়েছে। এখন এই মুখ কী করে দেখাবে আমার বন্ধু? যদি আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, আমার বন্ধুর মরা ছাড়া উপায় থাকবে না গো চাচা। রাতুলের কথা শুনে মারিয়া ঠোঁট মেলে হেসে ওঠে। ইয়ামিনও হাসছে, আপনার ঠোঁট চেপে ধরে। হাসা যাবে না, তাই দুই ঠোঁট চেপে ধরে আপনার। মজিদ মিয়া হাঁ করে তাকিয়ে রয়েছেন। রাতুলের বলা সব কথা তার মাথার উপর দিয়ে গিয়েছে। জসিম মিয়া এইবার জায়গা থেকে নড়ে চড়ে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, শোনো ছেলে, তোমার কথা আমি বুঝতে পেরেছি। এই মেয়ে বাচ্চা পেটে নিয়ে আমার ছেলের ঘাড়ে বসতে চেয়েছিল। কি সাংঘাতিক ব্যাপার! হে মজিদ, তোমাকে আমি ভালো মনে করেছিলাম, তুমি এমন করলে? তোমার নষ্টা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপা। বাকি কথা শেষ করতে পারেনি, তার আগেই কণ্ঠনালী চেপে ধরে ইয়ামিন। ডান হাতের ৫ আঙুলের সাহায্যে গলার রগে চেপে ধরেন। মজিদ মিয়া এস্তোপায় এগিয়ে যায়। মারিয়া চোখ তোলা থাকায় ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি। এসব যেন তার খুব ভাল লাগছে। আবরার সেই দিকে তাকিয়ে গালে জিভ ভিজিয়ে নেয়। রাতুল হাতের বন্দুকটা নিয়ে উঁচু গলায় বলে ওঠে, সাদে কি তোরে বোকাচোদা বলি? হাতের কাছে সুন্দর সুন্দর জিনিস থাকতে হাত লাগায় গাধা, কোন জায়গায়? ইয়ামিন গলা ছেড়ে দাঁড়িয়ে রয় টান টান করে। জসিম মিয়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এক মুহূর্তে আর এইখানে থাকবে না, থাকলেই বিপদ। কাজী পালাতে নিলে আবরার ইশারা করে, বসেন, আপনার কাজ আছে। শেষ না করে গেলে এইখান থেকে একটা বুলেট আপনার নামে দান করে দেব।
কাজী ভয়ে ভয়ে চেয়ারে বসে পড়ে। এই শীতের মধ্যেও কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। জসিম মিয়া ভয়ার্থক কণ্ঠে মিনমিনি করে বলে, মজিদ দিয়া, যাই ভাই, কোনো ভুল ত্রুটি করলে মাপ চাই। মজিদ মিয়া কাউরে কিছু বলেননি। এতক্ষণের কাহিনীতে বোঝা হয়ে গিয়েছে এই ছেলেদের একটা তার মেয়ের সাথে কোনো সম্পর্ক রয়েছে। রেহেনাও আর কথা বাড়ায়নি, দুজনের সম্মতি দেন। জসিম মিয়া বের হতে নিলেই আবরারের হুঙ্কার, এই দাঁড়া, মাপ চা। মাফ করে দাও বাবা, আমার কাছে না, মারিয়ার কাছে চা। যাকে উল্টোপাল্টা কথা বললি তার কাছে চা। আর শোন, এখানের কথা যেন পাঁচকান না হয়। যদি হয় তাহলে তো জানিস, তুই না জানলেও তোর ছেলে খুব ভালো করে জানে আমি কি। তাই মাপসা আর ফুট। জসিম মিয়া মারিয়ার কাছে মাপ চেয়ে বের হয়ে আসে। কাজী সাহেব কাঁচুমুচু হয়ে বসে রয়েছে। রাতুল তার পাশে গিয়েই বসে। রেহেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, মেহমান আসলে খেতে দিতে হয়, জানেন না? এই ডায়রিয়া, ওঠো, খাবার নিয়ে আসো। ক্ষুধা পেয়েছে তোমার বিয়ে ভেঙে। মারিয়া ইয়ামিনের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে পড়ে। মায়ের সাথে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আবরার বাহিরে গিয়েছে। মজিদ মিয়া দৃঢ় পায়ে এগিয়ে যায় রাতুল ইয়ামিনের দিকে। বাবা, তোমাদের উদ্দেশ্যটা যদি কইতা। ইয়ামিন মাথা নিচু করে নরম কণ্ঠে বলে, মারিয়ার সাথে আমার দীর্ঘ 5 মাসের সম্পর্ক। আমরা একে অপরকে ভালোবাসি। সে ভালোবাসা বাঁচাতেই এইখানে আসা। তা বুঝলাম, তোমাদের হাতে তো আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। তোমার বাবা মাকে নিয়ে আসো। পাশ থেকে রাতুল বলে ওঠে, চাচা আপনি চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করেই এসেছি। আপনি 10 মিনিট অপেক্ষা করেন, সবাই আসছে। মজিদ মিয়া আর কথা বাড়ায় না। যেইখানে মেয়ের শান্তি সেইখানেই মেয়েকে দিবেন। ছেলেগুলো ভালো আছে, শুধু মাথা একটু গরম। দেখতেও রাজপুত্রের মতো লম্বা, ফর্সা, পরিপাটি। রেহেনা বেগমেরও মনে ধরেছে খুব। এতক্ষণ এসব কাহিনীতে তার সব বোঝা শেষ। তার খুব ভালো লেগেছে ছেলেগুলোর মারামারি, একদম সিনেমার মতো। ছেলেগুলো সিনেমার নায়কের মতো সুন্দর। গ্রামের আঁকাবাঁকা রাস্তায় গাড়ি অর্ধেক এসে আর আসতে পারছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আয়েশা বেগম এসব রাস্তায় যাতায়াত করে অভ্যস্ত হওয়ায় এত বেগ পেতে হচ্ছে না। তাকে অনুসরণ করে সবাই পিছন পিছন এগিয়ে আসছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আবরার। সবার হাতে ফোনের ফ্ল্যাশ। আবরারের দৃষ্টি যায় আয়ানার দিকে। শরীর দুর্বল দেখে মনে হচ্ছে ধীরপায়ে আসছে। আবরার এগিয়ে গিয়ে পিঠের দিকে এক হাত চেপে জড়িয়ে ধরে। আনায়া মাথা কাঁধে এলিয়ে দেয়। আয়েশা বেগম দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, 3 বার বমি করেছে, শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। ঢাকা ফিরেই তুই ডাক্তার দেখাবি। আবরার কিছুই বলে না। প্রেয়সীর ক্লান্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রয়। দীর্ঘ 15 মিনিটের রাস্তা অতিক্রম করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় সবাই। রেহেনা বেগম এগিয়ে আসে। আয়েশা বেগমকে তিনি আগে থেকেই চিনেন, তাই এত অসুবিধা হয়নি। মাইমুনা বেগমের সাথে কথা বলে ঘরে বসায়। মাইমুনা বেগম নিজের ইচ্ছেকে দমন রাখতে পারেনি। বেআইন, আমার বউ কোথায়? নিয়ে আসেন তাকে। রেহেনা বেগম হেসে মারিয়াকে নিয়ে আসে। মারিয়া ঘরে প্রবেশ করে চোখ যায় আনায়ার দিকে। চোখ বন্ধ করে আবরারের কাঁধে মাথা এগিয়ে বসে রয়েছে। দ্রুত সেদিক এগিয়ে যায়। ভাইয়া, আনার কি হয়েছে? তাকে শোয়ান এখানে। শরীর বেশি খারাপ? মিলন সাহেব আর মাইমুনা বেগম সেদিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। দেখতে মাশাআল্লাহ। মারিয়া আনায়াকে শুয়ে তাদের কাছে ফিরে মাথা নিচু করে। মাইমুনা বেগম থুতনি উঁচু করে ধরে কয়েকবার উচ্চারণ করে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বেআইন, বিয়ের কাজ শুরু করেন, আমাদের ফিরতে হবে আবার। মজিদ মিয়া কিছু খাবার দাবারের ব্যবস্থা করে। মেয়েকে সাজিয়ে নিয়ে এসে কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। খাতায় ছেলে মেয়ের বাবা মায়ের নাম লেখে নিল। বিপত্তি বাধে দেনমোহর লিখতে। ভয়ে ভয়ে মিনমিনিয়ে বলে, দেনমোহর কি লিখবো বাবা? রাতুল হাই তুলে বলে, ইয়েমেনের কিডনি, লিভার, ফুসফুস লেখেন চাচা, সাথে চোখ দুইটা বাদ যেন না পড়ে। তাই লেখেন চাচা। ইয়ামিন লাফিয়ে ওঠে, আম্মা আমি বিয়ে করব না, চলো যাই আমরা। মারিয়ার দিকে তাকিয়ে বলে, আপনি কি আফা? সরি, ভুল রাস্তায় চলে এসেছি। মাইমুনা বেগম নাম করে কিল বসায় ছেলের পিঠে। মুহূর্তেই ক্যাক করে উঠে ইয়ামিন। উপস্থিতি সবাই হেসে উঠলে হাসি নেই আবরারের মুখে।
সে গম্ভীর মুখে বলে ওঠে, বিয়ের কাজ শেষ করেন, আমার বউ অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, তাই কুইক করেন। আবরারের কথায় কাজী সব কিছু ঠিক করে। মারিয়াকে কবুল বলতে বলে সে একটু সময় নিয়ে বলে, আলহামদুলিল্লাহ কবুল। ইয়ামিনকে কবুল বলতে বলে সে একলাফে বলে, কবুল। বাবা আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ কবুল। বিয়ের সকল কাজ শেষ হতে হতে রাত 1টা ছুঁই ছুঁই। গ্রামের রাত 1টা মানে ভয়ঙ্কর নিস্তব্ধতা, কুয়াশা ঢাকা আশপাশ আর মৃদু বাতাসে শীতের প্রকোপ বেশি। শহরের থেকে গ্রামের শীত যেন একটু বেশি পড়ে। ঢাকা থেকে আসায় শীতের কোনো পোশাক সাথে করে নিয়ে আসেনি আনায়া। গ্রামের এরকম হিমশীতলে শরীরের পাতলা কাপড় পরায় সারা শরীর কাঁটা দিয়ে উঠছে একটু পরপর। রাত বাড়ার সাথে সাথে আনায়ার শরীরের অবস্থা অবনতি হচ্ছে। রাত বেশি হয়ে যাওয়ায় মজিদ মিয়া জোর করে রেখে দিয়েছেন সবাইকে। গ্রামের শুনশান নিস্তব্ধতা, কাঁচা রাস্তাঘাট বা কোনো বিপদ এসে হানা দেয়, তাই ভয়ে মজিদ মিয়া তাদেরকে জোর করে রেখেছে। বিপদ তো হাত পা নেই, যখন তখন হতে পারে। আবরারও কয়েকবার দ্বিমত পোষণ করলেও আনায়ার শরীরের অবস্থা আর বাহিরের ঠান্ডা বাতাস দেখে নীরব রয়েছেন। মারিয়াদের 3 রুম বিশিষ্ট টিনের ঘর। বড় ঘরে বসে রয়েছে সবাই, গল্পগুজবে ব্যস্ত। আজকের রাতটা সবাই গল্প করেই কাটিয়ে দেবে ভেবে নিয়েছে। গ্রামের শীত মানেই এক অন্যরকম অনুভূতি। চারদিকে কুকুরের ডাক, শোঁ শোঁ শব্দ, বাতাস বইছে, আর টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দে কুয়াশা, যেন এক অন্যরকম অনুভূতি। সচরাচর গ্রামে আসা হয় না কারোর, তাই গ্রামের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর আর স্মৃতিময় করে গড়ে তুলতে চাচ্ছে সবাই। রেহনা বেগম তড়িঘড়ি করে ঘরের কোণে থাকা মাটির চুলায় গরম গরম চিতই পিঠা আর তার সাথে শুটকি মাছের ভর্তা তৈরি করেছে। ইয়ামিন আর রাতুল পরপর কয়েকটা পিক তুলে নিয়েছে মুহূর্তটার। কত বছর পর মাটির চুলায় তৈরি পিঠা খাচ্ছি, স্বাদই অন্যরকম। মুখে পিঠে নিয়ে আমজাদ কথাখানা বলেই ওঠে। তার সাথে সহমত পোষণ করে সবাই। সকলে একসাথে খুব আনন্দের সহিত সময় কাটাচ্ছে, আনায়া আর আবরার ব্যতীত। মিলন সাহেব আর মাইমুনা বেগম তাদের আদর আপ্যায়নে খুবই সন্তুষ্ট। মজিদ মিয়ার সহজ সরল কথাবার্তা তাদের বারংবার মুগ্ধ করেছে। রাত বাড়ার সাথে সাথে আনায়ার শরীরের অবনতি হচ্ছে, একটু পরপর কেঁপে উঠছে শরীর। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যে, ঠোঁট 2টা কালচে বর্ণ ধারণ করেছে, একটু পরপর গা গুলিয়ে আসছে। নাক মুখ খিচে রেখেছে আনায়া, একবার উঠে তো একবার বসে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আবরারের সব কিছু পর্যবেক্ষণ করছে। আনায়ার অবস্থা দেখে আটকে আছে সে। শরীর যে এতটা খারাপ করবে তা বুঝতে পারেনি। আনায়া বুঝতে দেয়নি, আগে জানলে সন্ধ্যায় চলে যেতে এখান থেকে। আবরার আনায়াকে জাপটে ধরে শুয়ে পড়ে, লাল রঙের লেপ মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ে দুজন। আবরার আনায়ার বাঁধা চুলগুলো এলোমেলো করে দেয়, আস্তে করে চুলের গুঁড়ো টেনে দিচ্ছে। পাশে টেবিল থেকে কিছু পানি হাতে নিয়ে চুলে বিলি কেটে ভিজিয়ে দিচ্ছে। আনায়া চোখ 2টা বন্ধ করে ফেলে, স্বস্তি লাগছে এখন অনেকটা। আবরার একটু ঝুঁকে নিম্নস্বরে বলে, ভালো লাগছে এখন? পানি খাবে বউ? আনায়া মাথা নাড়ে, খাবে। আবরার পানি দিয়ে উঠে দাঁড়ায়, হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে, 4টা 50। আজান দিতে 10 মিনিট বাকি। আবরার বড় বড় পা ফেলে এগিয়ে যায় বাহিরে, গাড়ি বের করে। এই শেষ রাতে ছেলের যাওয়া দেখে আমজাদ আগায়, গলা উঁচু করে বলে, কি সমস্যা? এত রাতে গাড়ি বের করছো কেন? সকালটা হোক, অন্তত আজকের রাতটা একটু ধৈর্য ধরো। বাপের কথায় তেতে উঠল আবরার, দাঁতে দাঁত চেপে ধরে। আছো তো খুব রঙ্গলীলায় মেতে উঠেছ, তাই আশপাশের খেয়াল নেই। আমজাদ আর কথা বাড়ায় না। তাদের দুজনের দাঁড়িয়ে থাকার মধ্যেই আজান পড়ে। আবরার বড় বড় পা ফেলে আনায়াকে কোলে তুলে গাড়িতে বসায়, সকলের থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিরঝির কুয়াশা পড়ছে, কুকুরের ঢাক, পরিবেশটা খুব ভয়ঙ্কর। সকাল 10টা, সকলের থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে সবাই। সকলে এক গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মারিয়াকে বউ সাজিয়ে গাড়িতে তুলছে মাইমুনা বেগম। তার একটা মাত্র ছেলের বউ, ঘটা করে আয়োজন করতে পারেনি, কিন্তু নিয়মনীতি একটাও বাদ দিবেন না তিনি। তাই সকল গহনা দিয়ে খয়েরি রঙের ভারী বেনারসি দিয়ে নিজের হাতে সাজিয়েছেন। দুপুর 2টা,
চৌধুরী বাড়িতে প্রবেশ করে সকলে। মারিয়া এখনও গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। তার পাশে ইয়ামিন। মাইমুনা বেগম নিজে দাঁড় করিয়ে রেখেছে। মিষ্টি মুখ আর ধান দুব্য দিয়ে বউকে বরণ করে ঘরে তুলবেন তিনি, তাই তাড়াতাড়ি করে ঢালা সাজাতে চলে গিয়েছেন। তার পাশাপাশি আয়েশা বেগমও রয়েছেন। দুজনেরই একসাথে কিছু সময়ের মধ্যেই ডালা সাজিয়ে নিয়ে এলো। মুখে মিষ্টি দিয়ে মাথায় ধান দুব্য দিয়ে বরণ করছেন মাইমুনা বেগম। মারিয়া পা ছুঁয়ে সালাম করতে নিলেই তিনি টেনে বুকে জড়িয়ে ধরেন। গলা উঁচু করে বলে ওঠেন, আমার মা জননী, আমার ঘরের লক্ষ্মী, ওকে কোলে করে ঘরে নিয়ে যাও। মায়ের কথায় ইয়ামিন ভেজায় বিরক্ত হয়। আমার বউ আমাকে রেখে অন্য কাউকে ডাকছো কেন? মাইমুনা বেগম ভুরু উঁচু করে মুখ কুঁচকে তাকায়। এত সুন্দর বৌমা এনে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন তুমি আসতে পারো। তোমার কোনো কাজ নেই, তাই তুমি এখন কেউ না। ধুর বল, সব বিপদ শুধু আমার বেলায়। আমার কপালটাই খারাপ। এই বউ, চলো তো। মাইমুনা বেগম তেতে উঠে পা ভেঙে দিব এক পা নড়লে। এই যে রাতুল এসেছে। বাবা, তোমার ভাবিকে কোলে তুলে ঘরে নিয়ে যাও তো। রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে মাথাটা নিচু করে বিসমিল্লাহ বলে মারিয়াকে কোলে নিয়ে হাঁটা দেয়। মা গো, কি ভারী এই ডায়রিয়া! কি খাও তুমি? বটকি। আল্লাহ গো! বলেই ফেলে দেয়। মারিয়া কোমরে হাত দিয়ে মুখ কুঁচকে ফেলে আর্তনাদ করে ওঠে। ইয়ামিন দৌড়ে এসে হাজির হয়, জল শক্ত করে রাতুলের পানে তাকিয়ে মারিকে কোলে তুলে রুমে নিয়ে যায়। ডাক্তারের চেম্বারে বসে রয়েছে আবরার, চোখে মুখে গম্ভীরতার ছাপ। তার সামনেই বসে রয়েছে ডাক্তার মহসিন, হাতের ভাঁজে পরীক্ষার রিপোর্ট। সেইগুলো খুব মনোযোগ দিয়ে দেখছেন। তার মুখেও চিন্তার ছাপ। আবরার ডাক্তারের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, এভরিথিং ইজ ফাইন। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে, শি ইজ প্রেগনেন্ট। আবরারের মুখ আগের ন্যায়। কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া না। ডাক্তার থমথম মুখে বলে, আপনার ওয়াইফ রক্তশূন্যতায় ভুগছেন। এমত অবস্থায় প্রেগনেন্ট হওয়া মা ও বাচ্চার জন্য রিস্ক। প্রেগনেন্ট অবস্থায় রক্তশূন্যতা দেখা দিলে মায়ের অক্সিজেন কমে যায়। বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হওয়াসহ কম ওজন হয়, এমনকি মাতৃমৃত্যুর ঝুঁকি থাকে। আপনার কথাটা শুনে দীর্ঘ শ্বাস ফেলে বলো, ডাক্তার, আমার বাচ্চার দরকার নেই। আপনি অ্যাবর্শন করে ফেলেন। আপনার ওয়াইফের রক্তশূন্যতা স্যার। এমতো অবস্থায় যদি আপনি অ্যাবর্শন করেন তাতেও সমস্যা দেখা যাবে। পরবর্তী একেবারে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। এর থেকে ভালো আপনি একটু যত্ন নেবেন আর পুষ্টিকর খাবার, ফলমূল খাওয়াবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।